বঙ্গবন্ধু হত্যায় জিয়া জড়িত থাকা খুনিদের স্বীকারোক্তিতেই প্রমাণিত শোক দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী। রেডিও, টেলিভিশন, পত্রিকার পোর্টালের জন্য আলাদা নিবন্ধন, অনলাইন গণমাধ্যম নীতিমালার খসড়া মন্ত্রিসভায় অনুমোদন। করোনায় আরও ৩৩ মৃত্যু, ভ্যাকসিন দিতে আগ্রহী রাশিয়া, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপ ফের রিমান্ডে, স্বীকারোক্তিমূলক জবানবন্দি নন্দ দুলালের। খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানোর আবেদন পর্যালোচনার পর সিদ্ধান্ত, জানালেন আইনমন্ত্রী। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা ৭টার ২১ সংবাদের সাথে আছি আমি তাইজিন রহমান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মাঝখানে ভ্যানিলা ক্রিম আর দুই পাশে বিস্কুট, ইয়াম্মি মজা। ক্রিমও খাও নিজের স্টাইলে। এছাড়া সংবাদে আরও থাকছে, ভারতের সাবেক রাষ্ট্রপতি বাংলাদেশ বন্ধু প্রণব মুখার্জি আর নেই, বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অবসান। বিএনপি গলাবাজি করলেও বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জিয়াউর রহমান যুক্ত সে কথা প্রমাণিত হয়েছে খুনিদের স্বীকারোক্তিতেই। জাতীয় শোক দিবসের আলোচনায় একথা উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতার আদর্শ বাস্তবায়নে কাজ করতে বাংলাদেশ ছাত্রলীগের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। নির্দেশ দিয়েছেন চাওয়া পাওয়ার ঊর্ধ্বে থেকে মানুষের কল্যাণে কাজ করতে। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু এভিনিউয়ে বাংলাদেশ ছাত্রলীগের স্মরণ সভা। এতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তার বক্তৃতায় মুক্তিযুদ্ধ ও স্বাধীন দেশ গঠনে বঙ্গবন্ধু ও বঙ্গমাতার অবদান তুলে ধরেন নতুন প্রজন্মের কাছে। ৭৫-এ বেইমানি করে দেশকে যারা কলঙ্কিত করেছে তাদের ইতিহাস ক্ষমা করেনি বলে উল্লেখ করেন বঙ্গবন্ধু কন্যা। আজকে বিএনপি যতই গলাবাজি করুক, সত্যকে তারা চাপা দেবে কিভাবে? কর্নেল ফারুক আর রশিদ বিবিসির অ্যান্থনি মাসকারনাহাসের সাথে যে ইন্টারভিউ দেয়, সেটা তারা নিজেরাই বলছে যে জিয়া তাদের সাথে ছিল, জিয়া তাদেরকে এগিয়ে যেতে বলছে এবং জিয়া তাদেরকে সব রকম সহযোগিতা করেছে। কাজে বিএনপি এখন এটা অস্বীকার করতে পারে না। ভোগের মানসিকতা নিয়ে রাজনীতি করা বিএনপি ক্ষমতা নিষ্কণ্টক করতেই দেশে গুম খুনের অপসংস্কৃতি শুরু করেছিল বলেও স্মরণ করিয়ে দেন শেখ হাসিনা। গুম খুনের কথা যারা বলে তাদের প্রশ্ন যে এই গুম খুনটা শুরু করেছে কে? কিন্তু জিয়াউর রহমানই শুরু করেছে। সেনাবাহিনীর অফিসাররা ছুটিতে ছিল, চলে আসতে তাদেরকে মেরে ফেলে দিয়েছে, তাদের পরিবার লাশও পায়নি। সাধারণ সৈনিক তাদেরকে হত্যা করেছে, তাদের পরিবার লাশ পায়নি এবং তারাও চাকরি করছে আর কিচ্ছু পায়নি, মানবিত জীবন যাপন করেছে তারা। এইভাবে সারা দেশকে তারা রক্তাক্ত করেছে শুধু ক্ষমতাকে নিষ্কণ্টক করবার জন্য। আর তার একই চরিত্র দেখি খালেদা জিয়ার। আত্মত্যাগ বৃথা যায় না উল্লেখ করে বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করতে নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি। ক্ষমতাটা ছিল তাদের ভোগের বস্তু, আর আমার কাছে ক্ষমতাটা হচ্ছে একটা দায়িত্ব দেশের জনগণের জন্য, দেশের মানুষের জন্য। আমি বলবো রাজনীতি যারা করবে তাদের বিরুদ্ধে যদি দেশপ্রেম না থাকে আর দেশের মানুষের জন্য যে কোনো ত্যাগ স্বীকারের মনোভাব না থাকে, তো সেই নেতৃত্ব কখনো অল্প সময়ের জন্য বেশ জ্বলে ওঠা যায়, কিন্তু ওটা আবার নিভে যায়, সেটা মানুষকে কিছু দিতে পারে না। অহমিকা জয় করে সংকটে দুর্যোগে মানুষের পাশে থাকতে নেতাকর্মীদের নির্দেশ দেন বঙ্গবন্ধু কন্যা। অহমিকা কাজ করেনি, সেগুলি জয় করে মানুষের পাশে দাঁড়ানো, এটাই তো সব থেকে বড় কথা। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। রেডিও, টেলিভিশন ও পত্রিকার অনলাইন সংস্করণ এবং IPTVর জন্য আলাদা নিবন্ধন নিতে হবে, এমন বিধান রেখে জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালার সংশোধিত আইনের খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। আকবর হোসেন সুমনের আরেকটি রিপোর্ট।
সচিবালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ভিডিও কনফারেন্সে গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে তথ্য মন্ত্রণালয় উপস্থাপিত জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালায় ৯টি অনুচ্ছেদ সংশোধন করা হয়। অন্তর্ভুক্ত করা হয় ৫টি নতুন অনুচ্ছেদ। গণমাধ্যমে প্রকাশিত লেখা পরিবর্তন করে অনলাইন পোর্টালে দেওয়ার ক্ষেত্রে অনুমতি নেওয়ার বিধান রাখা হয় নীতিমালায়। পরে মন্ত্রিসভা সংশোধনী সহ জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালার খসড়ার অনুমোদন করে। সভা শেষে বিস্তারিত জানান মন্ত্রিপরিষদ সচিব। 2017 সালে যে আপনার নীতিমালাটা ছিল, তো ওইখানে আপনার নিউজ পোর্টাল নিবন্ধন করার যোগ্যতা অযোগ্যতাটা ছিল না। নিবন্ধন ফি ও নিবন্ধন ফি নির্ধারণ করবেন এই কর্তৃপক্ষ ডিফাইন করা ছিল না। লাইসেন্সপ্রাপ্ত টেলিভিশন এবং বেতার নিউজ পোর্টাল হিসেবে প্রচার কার্য, যেমন এখন দেখবেন অনেক টেলিভিশন তারা আবার নিউজ পোর্টাল চালাচ্ছে, তো এইটার কোনো অনুমতি এখন নিতে হবে। আইপিটিভি ও ইন্টারনেট রেডিও সম্প্রচারে সুনির্দিষ্ট নির্দেশনা না থাকায় এসব বিধান যুক্ত করা হয়েছে বলে জানান সচিব। পত্রিকাগুলো যদি এক্স্যাক্টলি হার্ড কপি যা ছাপছেন সেটাই যদি অনলাইনে দিয়ে দেন তাহলে কোনো অনুমতি লাগবে না, কিন্তু এর থেকে যদি ভেরিয়েশন করেন তখন তাকে অনুমতি নিতে হবে, কারণ অনেকেই তো এক্স্যাক্টলি তা দিচ্ছেন না। প্রতি বছর ৫ আগস্ট শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী পালনের বিষয়টি অবহিত করা হয় মন্ত্রিসভাকে। তারা একটা প্রস্তাব নিয়ে আসছেন। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি আর নেই। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। দিল্লির সেনা হাসপাতালে প্রায় ৩ সপ্তাহ গভীর কোমায় থাকার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পড়ে গিয়ে মাথায় আঘাত পাওয়ার পর থেকেই হাসপাতালে ভর্তি হন প্রণব মুখার্জি। এই সময় করোনা সংক্রমণও ধরা পড়ে তার। ৮৫ বছর বয়সী ভারতে প্রবীণ এই রাজনীতিবিদের জীবন বর্ণাঢ্য। ইন্দিরা গান্ধীর ছায়াসঙ্গী হিসেবে দীর্ঘদিন রাজনীতিতে যুক্ত ছিলেন তিনি। শুধু তাই নয়, ৭১-এর বাংলাদেশ বন্ধু প্রণব মুখার্জি নড়াইলের জামাই ছিলেন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ৪,২৮১ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে সংবাদ মাধ্যমগুলোতে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, একদিনের নমুনা পরীক্ষা হয়েছে ১২,৪৫৪ জনের। এতে নতুন করে শনাক্ত হয়েছেন ২,১৭৪ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩,১২,৯৯৬ জনে। নতুন ২,৯৮০ জন সহ মোট সুস্থ হয়েছেন ২,০৪,৮৮৭ জন। দুই সরকারের মধ্যে সমঝোতা চুক্তির মাধ্যমে বাংলাদেশকে কোভিড ভ্যাকসিন দিতে আগ্রহী রাশিয়া। বাংলাদেশ টিকা উৎপাদনে সক্ষম কিনা তাও জানতে চেয়েছে রাশিয়া সরকার। সচিবালয়ে সাংবাদিকদের একথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। এদিকে পররাষ্ট্রমন্ত্রী জানান, ভ্যাকসিন গবেষণায় এগিয়ে থাকা সব দেশের সাথে যোগাযোগ রাখছে বাংলাদেশ। তৌহিদুর রহমানের রিপোর্ট। করোনা ভ্যাকসিন উদ্ভাবনে গবেষণা চলছে অনেক দেশে। সব দেশের সরকারই চেষ্টা করছে দ্রুত করোনা ভ্যাকসিন জনগণের কাছে পৌঁছে দিতে। বাংলাদেশের সরকারও চেষ্টা করছে বিভিন্ন দেশে ট্রায়ালে থাকা ভ্যাকসিন দ্রুত নিয়ে আসতে। এরই মধ্যে বেশ কয়েকটি দেশের ভ্যাকসিন আনার প্রতিশ্রুতিও পেয়েছে বাংলাদেশ। রাশিয়াও বাংলাদেশে ভ্যাকসিন তৈরির বিষয়ে আগ্রহী বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। রাশিয়ান ভ্যাকসিনের বিষয়ে রাশিয়ান অ্যাম্বাসেডারও কথা বলেছিলেন এবং একটা চিঠি আমরা ফরেন মিনিস্ট্রির মাধ্যমে রাশিয়ার হেলথ মিনিস্টারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আমরা অপেক্ষা করতেছি যে তাদের কি তাদের জানার আছে বাংলাদেশের কাছে। অক্সফোর্ডের ভ্যাকসিনের জন্য চুক্তি হয়েছে ভ্যাকসিমকোর সাথে। ব্রিফিংয়ে এই কথাই জানালেন স্বাস্থ্যমন্ত্রী। চায়নার ভ্যাকসিন এখানে টেস্টের অনুমোদন আমরা দিয়েছি, আপনারা জানেন। ইতিমধ্যে আবার অক্সফোর্ড ভ্যাকসিনও বাংলাদেশে দেওয়ার প্রতিশ্রুতি আমরা পেয়েছি। করোনা মোকাবেলায় 2টি পিসিআর মেশিন, অ্যান্টিজেন টেস্ট সামগ্রী সহ নানা স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিচ্ছে দক্ষিণ কোরিয়া। কিটস আনার প্রস্তুতি অলরেডি শুরু হয়ে গেছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে শোক দিবসের আলোচনা শেষে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, মানুষের কল্যাণে যা প্রয়োজন তাই করবে সরকার। যদি ভ্যাকসিনটা বের হয় তাতে আমরা আমাদের জনগণকে কত তাড়াতাড়ি এই ভ্যাকসিনটার সেবা দিতে পারি সেইবারে আমরা সচেষ্ট। সবার আগে যে ভ্যাকসিন বাজারে আসবে তা আনার সব চেষ্টা অব্যাহত আছে বলেও জানান দুই মন্ত্রী। ভ্যাকসিনটা আমাদের যে হচ্ছে নো ওয়ান ইজ লেফট বিহাইন্ড। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।
দ্বৈত ভোটার হয়ে একাধিক জাতীয় পরিচয়পত্র নেয়ার অভিযোগে জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডাক্তার সাবরিনা চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে নির্বাচন কমিশন। করোনা পরীক্ষা নিয়ে জালিয়াতির মামলায় কারাগারে থাকা সাবরিনার বিরুদ্ধে 2010 সালের জাতীয় পরিচয় নিবন্ধন আইনের 14 ও 15 ধারায় এ মামলা করা হয়। রাজধানীর গুলশান থানা নির্বাচন অফিসার বাদী হয়ে বাড্ডা থানায় মামলাটি করেন। 14 ধারায় মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ 1 বছরের কারাদণ্ড এবং 20,000 টাকা অর্থদণ্ডের বিধান রয়েছে। আর 15 ধারায় অভিযোগ প্রমাণিত হলেও একই শাস্তি হতে পারে। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় তৃতীয় দফায় 3 দিনের রিমান্ড শেষে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এসআই নন্দদুলাল রক্ষিত। এদিকে বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাসকে ফের একদিনের রিমান্ড দিয়েছেন আদালত। অন্যদিকে প্রদীপ সহ 41 জনের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা হয়েছে আদালতে। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট জানাচ্ছেন মুশফিকা নাজনীন। 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সকাল 10টার দিকে সিনহা হত্যা মামলার 3 নম্বর আসামি নন্দদুলাল রক্ষিতকে আদালতে নিয়ে আসা হয়। পরে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফরহার খাস কামরায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। এদিকে সিনহা হত্যা মামলার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাসকে ফের একদিনের রিমান্ড দিয়েছে আদালত। এছাড়া প্রদীপ সহ 41 জনের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা করা হয়েছে। কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম এলাল উদ্দিনের আদালতে মামলাটি দায়ের করেন টেকনাফের রাঙ্গিবালির বাসিন্দা সুলতানা রাবিয়া মুন্নি। সুলতানা রাবিয়া মুন্নি বাদী হয়ে এর বাদীর স্বামীর ভাই এবং স্বামীর ভাগিনা হত্যার জন্য একটা হত্যা মামলা 2 নম্বর মশিউর রহমান সহ অন্যান্য 41 জনকে আসামি করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট টেকনাফ আদালতে আজকে মামলাটা দায়ের করেছে। 164 একদিনের জন্য তার রিমান্ড মঞ্জুর করেছে। আমরা খুবই আপসেট আজকে এই অর্ডারটি নিয়ে। ইট ইজ ভেরি আনফরচুনেট। মামলায় অভিযুক্ত 41 জনের মধ্যে 35 জনই পুলিশ সদস্য। গত 31শে জুলাই কক্সবাজার টেকনাফের শ্যামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যগত অবস্থা ও তার করা আবেদন পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী আরও জানান, আবেদনটি এখনও মন্ত্রণালয়ে পৌঁছায়নি। শাকির আরজুর রিপোর্ট। দুর্নীতি মামলায় সাজার রায়ের পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া 2018 সালের 8 ফেব্রুয়ারি থেকে কারাগারে ছিলেন। চলতি বছরের 25 মার্চ সরকারের নির্বাহী আদেশে 6 মাসের জন্য মুক্তি পান। এ সময় তার সাজা স্থগিত রাখে সরকার। আগামী 24শে সেপ্টেম্বর খালেদা জিয়ার মুক্তির এই মেয়াদ শেষ হবে। সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো এবং দেশে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে আবেদন করেছেন খালেদার পরিবারের সদস্যরা, যা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। তবে খালেদা জিয়ার এই আবেদন এখনও হাতে পাননি বলে জানান আইনমন্ত্রী। তার স্বাস্থ্যের অবস্থা বিবেচনা করে দরখাস্তে কি লেখা আছে সেই সব বিবেচনা করে সিদ্ধান্ত নিব। জামিনে নয়, ফৌজদারি কার্যবিধি অনুযায়ী মানবিক কারণে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানান আইনমন্ত্রী। আইন মন্ত্রণালয়ে এসে পৌঁছায় নাই, পৌঁছালে আমরা বিবেচনা করব। শাকির আরজু, 21 টেলিভিশন, ঢাকা। বহিষ্কৃত যুব মহিলা লীগ নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী সুমন চৌধুরীর বিরুদ্ধে অস্ত্র মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। সোমবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েসের আদালত মামলার বাদী র্যাব কর্মকর্তা সাইফুল ইসলামের সাক্ষ্য নেন। পাপিয়া ও সুমনের উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। গত 23শে আগস্ট তাদের বিরুদ্ধে চার্জ গঠন করেন আদালত। এর আগে 29শে জুন মামলার তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্রে 12 জনকে সাক্ষী করা হয়। 22শে ফেব্রুয়ারি পাপিয়া ও সুমনকে গ্রেফতার করে র্যাব। পরদিন রাজধানীর ইন্দিরা রোডে তাদের বাসায় অভিযান চালিয়ে অস্ত্র, গুলি, বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় শেরে বাংলা নগর থানায় মামলা করে র্যাব। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। নিচ্ছি বিরতি। বিরতির পর যা থাকবে: আন্দোলন ও নির্বাচনে পরাজিত বিএনপিকে জনগণ প্রত্যাখ্যান করেছে বললেন ওবায়দুল কাদের। প্রশস্ততা কমাতে নদী খননের উদ্যোগ, ভাঙন কমবে, বাড়বে আবাদি জমির পরিমাণ বললেন পানি সম্পদ প্রতিমন্ত্রী।
আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টায় 21 সংবাদে। মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল CR দত্তের মরদেহ যুক্তরাষ্ট্র থেকে আজ সকালে দেশে এসে পৌঁছেছে, শেষকৃত্য মঙ্গলবার সকাল 8:40 এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ ঢাকায় পৌঁছায়। সেনাবাহিনীর তত্ত্বাবধানে মরদেহ নিয়ে যাওয়া হয় CMH-এ। সেখান থেকে মঙ্গলবার সকাল 7টায় নেওয়া হবে বনানী DHS-এর বাসভবনে। পরে শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ যাবে ঢাকেশ্বরী মন্দির চত্বরে। রাষ্ট্রীয় সম্মাননা প্রদানের পর মরদেহ নেওয়া হবে রাজারবাগ বড়দেশ্বরী শ্মশানে। শেষকৃত্য অনুষ্ঠানের আগেই তাকে সামরিক সম্মাননা প্রদান করা হবে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় গত 24 আগস্ট মারা যান বীরুত্তম CR দত্ত। কালকে 7টার সময় আমাদের বাসায় যাবে DHS, যেখানে উনি সবসময় থাকতো। তো ওখানে যাওয়ার পরে ওখানে একটা DHS-এর কমিউনিটি সেন্টার একটা আয়োজন করেছে। তারপরে ওটা আপনার চলে যাবে ঢাকেশ্বরী মন্দিরে আর কি, বডিটা নিয়ে 12:30 1টার দিকে পুরাটাই আর্মি মানে টেক ওভার করবে। ওখানে ওনারা গার্ড অফ অনার যা দেওয়ার করার পরে তারপর শ্মশানে গিয়ে ফাইনালি শেষ কাজটা ওখানে করা হবে আর কি। যে ফ্লাইটে আমি এসেছি ওই ফ্লাইটের নিচেই বাবা ছিল। সো ইট ওয়াজ ভেরি ভেরি হার্ট ব্রেকিং ফর মি। যে আমি নিয়ে গেলাম, আমি নিয়ে আসলাম, আমার পাশে বাবা ছিল না। রাজপথের আন্দোলন ও নির্বাচন দুটোতেই বিএনপি পরাজিত বলে জনগণ দলটিকে প্রত্যাখ্যান করেছে। ভিডিও কনফারেন্সে মুন্সিগঞ্জ সড়ক বিভাগের অধীনে নবনির্মিত পরিদর্শন বাংলো উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সাম্প্রতিক নির্বাচনগুলিতে বিএনপি বেশিরভাগ ক্ষেত্রে জনগণ কর্তৃক পরিষ্কারভাবে প্রত্যাখ্যাত হয়েছে। আমাদের দেশের ট্র্যাডিশন হচ্ছে আন্দোলনে যারা পরাজিত হয় পরবর্তী নির্বাচনেও তারা পরাজিত হয়। বিএনপি আন্দোলন এবং নির্বাচন দুটোতেই পরাজিত এবং জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। কানাডা এবং যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকা জাতির পিতা বঙ্গবন্ধু হত্যায় দণ্ডপ্রাপ্ত খুনি নূর এবং রাশেদ চৌধুরীকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে, জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন। জাতীয় শোক উপলক্ষে আরেক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের মুখোশ উন্মোচনের আহ্বান জানান। সহকর্মীদের সহায়তায় মাহমুদ হাসানের রিপোর্ট। শোকাবহ আগস্টে জাতীয় প্রেস ক্লাবে আলোচনায় যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন। বলেন, যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকা খুনি রাশেদ চৌধুরী এবং কানাডায় থাকা নূর চৌধুরীকে ফিরিয়ে আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আমরা সেই রাশেদ চৌধুরীর ঠিকানা বের করি, কোথায় থাকে সেইটা আমরা জানি। আমরা এই মুজিব বর্ষে সবগুলোকে বাংলাদেশে এনে তাদের বিচারের সম্মুখীন করব। আরেক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী কমিশন গঠন করে 15 আগস্টের ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করে সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানান। আজকে বাংলাদেশে স্বাধীনতা বিরোধী পরাজিত শক্তির প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি। এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে বাউনিয়া বাঁধ এলাকায় 2000 পরিবারের মধ্যে খাদ্য বিতরণ করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। এই সময় বক্তারা মুজিব বর্ষেই বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের দাবি তোলেন। বঙ্গবন্ধু কন্যা যখন বাংলাদেশের মাটিতে এসেছেন তখন তাদের স্বপ্ন ভঙ্গ হয়েছিল। কেন্দ্রীয় শহীদ মিনারে এক অনুষ্ঠানে জাতির পিতা হত্যায় জড়িত জিয়াউর রহমানের মরণোত্তর শাস্তি দাবি করে যুবলীগ। জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যাকারী হিসাবে মরণোত্তর ফাঁসি দাবি করতে পারে না। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। শিগগির চূড়ান্ত হবে অটোমোবাইল শিল্প নীতিমালা। সোমবার শিল্প মন্ত্রণালয়ে জাপানি রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে কথা জানান শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন। এ সময় মোটরসাইকেলের রেজিস্ট্রেশন ফি 10,000 টাকার নিচে নামিয়ে আনার চেষ্টা চলছে বলেও জানান মন্ত্রী। মেহেদী হাসানের রিপোর্ট। স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী জাপান। বিনিয়োগ কি করে আরও বাড়ানো যায় সে বিষয়ে আলোচনা করতে শিল্পমন্ত্রীর সাথে দেশটির রাষ্ট্রদূতের এই বৈঠক। বৈঠক শেষে বাংলাদেশের শিল্পনীতি, শিল্প ডাটাবেস, অটোমোবাইল খাতের উন্নয়ন সহ বিভিন্ন খাতে জাপানের বিনিয়োগ আগ্রহের কথা জানান রাষ্ট্রদূত। I hope that there will be increasing amount of investment coming from Japan. I would say
this Japanese economic zone in Arai Hajal should be #1 in Asia. শিল্পমন্ত্রী জানান, জাপানের সহায়তায় নিজস্ব ব্র্যান্ডের গাড়ি উৎপাদন করবে বাংলাদেশ। তবে আগে চূড়ান্ত করতে হবে এ সংক্রান্ত নীতিমালা। রেজিস্ট্রেশনের কথা বলছি, এটা তো একটা ইউজ মার্কেট ইউনিট মোটরসাইকেল মোটর বাইক, এটা একে 10-এর মধ্যে রাখতে চাওয়ার চেষ্টা করছি আমরা। আমাদের একটি জাতীয় কার যেটা আমরা করবো, অবশ্যই অন্যদের টেকনিক্যাল কোলাবোরেশন। সার, চিনি সহ সরকারি মালিকানায় কলকারখানা আধুনিকায়নে জাপান সহায়তা করতে আগ্রহী বলেও জানান মন্ত্রী। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। বিশেষ কর্মসূচির অংশ হিসেবে দেশের নদীগুলো খনন করতে যাচ্ছে সরকার। এর আওতায় 9 থেকে 15 কিলোমিটারেরও বেশি চওড়া নদীগুলোর প্রশস্ততা কমিয়ে 5 থেকে 7 কিলোমিটারে নিয়ে আসা হবে। পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, এতে নদী ভাঙন কমবে, বাড়বে আবাদি জমির পরিমাণ। মফিউর রহমানের রিপোর্ট। বাংলাদেশের বুক চিরে বয়ে যাচ্ছে পদ্মা, মেঘনা, যমুনা সহ প্রায় 700 নদ নদী। এগুলো অনেক জায়গায় প্রশস্তে 9 থেকে 15 কিলোমিটারেরও বেশি। এই প্রশস্ততা কমিয়ে 5 থেকে 7 কিলোমিটারে আনার উদ্যোগ নিয়েছে সরকার। পানি সম্পদ প্রতিমন্ত্রী বলছেন, এতে নদীর প্রবাহ ও মূল গতিপথ অব্যাহত রাখা সম্ভব হবে। নতুন যে ভূমি পাওয়া যাবে তাতে গড়ে তোলা হবে শিল্প কারখানা। এখন যে নদীগুলো যে প্রস্থ আছে 9 থেকে 12 কিলোমিটার, 15 কিলোমিটার কিছু কিছু জায়গায়, সেটাকে আমরা 5-7 কিলোমিটার নিয়ে আসবো। সরকার কর্তৃক কিছু কিছু জায়গায় ইন্ডাস্ট্রিয়াল জোন হবে, বাকি জায়গাটা ফসলের জন্য রাখা হবে। এবং এই যে জমিটা যে 2 কিলোমিটার রিক্লেম করব, 2 কিলোমিটার 3 কিলোমিটার, তার বাইরে আমরা বাদ দেব এবং সেখানে বনায়ন করব। বন্যা নিয়ন্ত্রণে সংযোগ খাল খনন করা হবে বলেও জানান তিনি। খালগুলো আমরা ঠিকমতো করে আমরা খনন করতে পারবো, জমি এবং ঠিকমতো ড্রেজিং করে মেনটেন্স করতে পারবো। তখন কিন্তু এই যে এখন যেমন বন্যায় গ্রাম প্লাবিত হয়, এই প্লাবিতটা কমে আসবে। এতে নদীপাড়ের মানুষের জীবনমানে ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। কক্সবাজার সমুদ্র সৈকতের সৌন্দর্য বর্ধনকারী সবুজ বেষ্টনী ঝাউবাগান ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে। ঢেউয়ের ধাক্কায় গত কয়েক মাস ধরে সৈকতের বালিয়াড়ি ভাঙন তীব্র হয়েছে। জিও ব্যাগ দিয়েও ঠেকানো যাচ্ছে না। তবে ঝাউবাগান রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। এ সবুজ বেষ্টনী ঝাউবাগান বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে জানমালের ব্যাপক ক্ষতি থেকে রক্ষা করে। কিন্তু জলবায়ুর বিরূপ প্রতিক্রিয়ায় সমুদ্রের ঢেউয়ের ধাক্কায় গত কয়েক মাস সৈকতের বালিয়াড়িতে ভাঙন তীব্র হয়েছে। জিও ব্যাগ দিয়েও ঠেকানো যাচ্ছে না ভাঙন। বালিয়াড়ি ও ঝাউবাগান সাগরে বিলীন হয় বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত সৌন্দর্য হারাচ্ছে। হারিয়ে যাচ্ছে জীববৈচিত্র্য, মারাত্মক পরিবেশ বিপর্যয়ের মুখে পর্যটন এই শহর। আমাদের পেছনের যে ভিউটা, এইটা শুধুমাত্র যে ঝাউবন ধ্বংস হয়ে যাচ্ছে সেটা না, সম্পূর্ণরূপে বায়োডাইভার্সিটি ধ্বংস হয়ে যাচ্ছে। এই ঝাউ গাছ নষ্ট হওয়ার ফলে ঝাউ গাছের সাথে যে জীববৈচিত্র্যগুলো বেঁচে থাকে সেই জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে 1972-73 সাল থেকে এ পর্যন্ত 670 হেক্টর সমুদ্র সৈকতের বালিয়াড়িতে ঝাউবাগান সৃজন করা হয়। এর মধ্যে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে প্রায় 300 হেক্টর ঝাউবাগান এরই মধ্যে বিলীন হয়ে গেছে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নিম্নচাপ সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে প্রায় 300 হেক্টর ঝাউবন ইতিমধ্যে সমুদ্রগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন রোধ ও টেকসই বাঁধের পাশাপাশি আরও ঝাউবাগান সৃজনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। জিও ব্যাগ স্থাপনের ফলে এই যে দ্রুত গতিতে যে ভাঙন, সেটা রোধ করা সম্ভব হবে। গত বছর আমরা 1200 মিটার এই প্রতিরক্ষা কাজ করেছিলাম এবং চলতি বর্ষায় যেহেতু ভাঙন আরও বেড়ে গেছে, আমরা আরও 430 মিটার দৈর্ঘ্যে এটা বাস্তবায়ন করছি। টেকসই বেড়ি বাঁধ নির্মাণ সহ যথাযথ উদ্যোগ নিয়ে কক্সবাজারকে বিপর্যয় থেকে রক্ষা করার দাবি সবার। রত্না জামান, 21 টেলিভিশন। আবারও বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। বিরতির পর যা থাকবে: 2 বছরের মধ্যে পুরোপুরি ডিজিটালাইজড হচ্ছে পুঁজিবাজার, স্বচ্ছতা বাড়ার প্রত্যাশা। করোনায় বিশ্বে মৃত্যু 8.5 লাখ ছাড়িয়ে একদিনের সর্বোচ্চ শনাক্ত ভারতে।
আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার বিশেষ সংবাদে। মুজিববর্ষ উদযাপনের অংশ হিসেবে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলের 100টি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কিত বই উপহার দিয়েছে ভারতীয় হাইকমিশন ঢাকা। এ উপলক্ষে আয়োজনে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী হাইকমিশনকে এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানান। ভারত বাংলাদেশ সম্পর্কের অসাধারণ শক্তি ও উষ্ণতার কথা পুনর্ব্যক্ত করেন তিনি। আর বইগুলোর মাধ্যমে তরুণ শিক্ষার্থীরা বঙ্গবন্ধুকে আরও ভালোভাবে উপলব্ধি করতে পারবে বলেও জানান বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাস। অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সত্যপ্রসাদ মজুমদার, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফাইকুজ্জামান, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ রফিকুল আলম সহ আরও অনেকে। রাজবাড়ীর দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে নাব্য সংকটের কারণে ফেরি চলাচলে বিঘ্নিত হচ্ছে। মুন্সিগঞ্জের শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে রাতে ফেরি চলাচল বন্ধ থাকায় আটকা পড়েছে শত শত যানবাহন। কর্তৃপক্ষ জানায় দৌলতদিয়া প্রান্তে 4টি ঘাট সচল রয়েছে, তবে পাটুরিয়া ঘাটে ড্রেজিং করার কারণে রোরো ফেরি ভিড়তে সময় লাগছে অনেক। দৌলতদিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় যাত্রীবাহী পরিবহন ও পণ্যবাহী ট্রাক। এই রুটে 9টি রোরো ও 7টি ছোট সহ মোট 16টি ফেরি চলাচল করছে। অন্যদিকে শিমুলিয়া কাঁঠালবাড়ি ঘাটে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে পারাপারের অপেক্ষায় শিমুলিয়া ঘাটে অপেক্ষায় প্রায় 400 যানবাহন। আন্তর্জাতিক শিপিং জার্নাল লয়েডস লিস্টে 1 বছরে চট্টগ্রাম বন্দরের অগ্রগতি 6 ধাপ, গত 1 দশকে এগিয়েছে 30 ধাপ। বিশ্বের শীর্ষস্থানীয় 100 বন্দরের মধ্যে চট্টগ্রামের স্থান এখন 58 নম্বরে। অর্থনৈতিক প্রবৃদ্ধিতে আরও বেশি ভূমিকা রাখতে বন্দরের সার্বিক সক্ষমতা বাড়ানোর পরামর্শ ব্যবহারকারীদের। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন শিউলি শবনম। সীমিত যন্ত্রপাতি এবং অবকাঠামোগত সংকটের মধ্যেই কাজ করছে চট্টগ্রাম বন্দর। বিশ্বের বিভিন্ন অত্যাধুনিক বন্দরের সাথে পাল্লা দিয়ে চলতে হচ্ছে চট্টগ্রাম বন্দরকে। শনিবার রাতে প্রকাশিত লয়েড লিস্টের সর্বশেষ তালিকায় চট্টগ্রাম বন্দর গত বছরের তুলনায় 6 ধাপ এগিয়েছে। বন্দরে কন্টেইনার হ্যান্ডেলিংয়ের উপর নির্ভর করে তৈরি করা হয় এই তালিকা। 1 যুগ আগে 2009 সালে চট্টগ্রাম বন্দরের অবস্থান ছিল 98তম। এটা মূলত দেশের আমদানি রপ্তানি বৃদ্ধি, দেশের ইকোনমিক স্টেবিলিটি এবং সর্বোপরি চট্টগ্রাম বন্দরের হ্যান্ডলিং দক্ষতা বৃদ্ধি, চট্টগ্রাম বন্দরের বিভিন্ন প্রজেক্ট নেওয়া, এসবের কারণেই এই হ্যান্ডলিং বৃদ্ধিটা সম্পন্ন হয়েছে। এরপর থেকে নানা সমস্যা মোকাবেলা করে প্রতি বছরই 5 থেকে 7 ধাপ এগিয়েছে চট্টগ্রাম বন্দর। 2019-20 অর্থ বছরে চট্টগ্রাম বন্দরের সার্বিক প্রবৃদ্ধি ছিল 8.3%। তবে বন্দর ব্যবহারকারীরা বলছেন যন্ত্রপাতির সংকট এবং ইয়ার্ডের সমস্যা সমাধান করা গেলে এই বন্দর জাতীয় অর্থনীতিতে আরও ভূমিকা রাখবে। বে টার্মিনাল নির্মাণ করে কিন্তু বন্দর তার সক্ষমতা বাড়াতে পারবে, তার দক্ষতা বাড়াতে পারবে, তার এফিসিয়েন্সি বাড়াতে পারবে। আগামী 3 বছরের মধ্যে লয়েড লিস্টে চট্টগ্রাম বন্দরের অবস্থান 50তম স্থানে আনার লক্ষ্য নিয়ে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। আমাদের যন্ত্রপাতিকে পরিবর্তন করার জন্য খুব যুৎসই লাক্সই পরিকল্পনা গ্রহণ করি, যাতে কোনো যন্ত্রপাতি নষ্টের কারণে কোনো কার্যক্রম ব্যাহত না হয়। এই সমস্ত আমরা নতুন জেটেই করছি। 2019-20 অর্থ বছরে 10 কোটি 16 লাখ মেট্রিক টন কার্গো পণ্য এবং 30 লাখ কন্টেইনার হ্যান্ডেলিং করেছে চট্টগ্রাম বন্দর। আর পণ্য নিয়ে এসেছে 3764টি জাহাজ। শিউলি শবনম, 21 টেলিভিশন, চট্টগ্রাম। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে বাণিজ্য সংবাদ। আগামী 2 বছরের মধ্যে দেশের পুঁজিবাজার পুরোপুরি ডিজিটালাইজড হবে। এতে লেনদেন কার্যক্রম হবে আরও গতিশীল। এছাড়া কারসাজি রোধ সহ বাড়বে স্বচ্ছতা ও জবাবদিহিতা। 21 টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়াতুল ইসলাম। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এরই মধ্যে অনলাইনে থাকায় এই কর্মসূচি বাস্তবায়ন সহজ হবে বলেও জানান তিনি। তৌহিদুর রহমানের রিপোর্ট।
বৈশ্বিক করোনা মহামারীতে সাময়িক হোঁচট খেলেও গত এক দশক ধরে দেশের অর্থনীতির প্রায় সব সূচকই ছিল ঊর্ধ্বমুখী। তবে নানাবিধ অনিয়ম, অব্যবস্থাপনা ও প্রযুক্তিগত দুর্বলতায় অর্থনীতির এই গতির সাথে তাল মেলাতে পারেনি পুঁজিবাজার। তাই ভালো কোম্পানির তালিকাভুক্তির পাশাপাশি প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে চায় সদ্য পুনর্গঠিত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। মোট দেশজ উৎপাদন বা জিডিপি অনুপাতে বাংলাদেশের পুঁজিবাজারের বাজার মূলধন 13%। পাশের দেশ ভারতে এই হার 63.66%, চীনে 65.5%, সিঙ্গাপুরে 187, পাকিস্তানে 15.6 এবং যুক্তরাজ্যে 107%। প্রযুক্তিগত দুর্বলতা, সুশাসনের অভাব এবং ভালো মানের দেশি বিদেশি কোম্পানির তালিকাভুক্তি না হওয়াটাই বাজার বিস্তৃতি না হওয়ার অন্যতম কারণ বলে মত বিশেষজ্ঞদের। একটা কোম্পানি ছাড়া কোনো ভালো কোম্পানি আসেনি এবং আউটস্ট্যান্ডিং কোম্পানি একটাও আসেনি। এইগুলো হচ্ছে মূল সমস্যা বাজারের। তবে আশার বাণী শোনাচ্ছেন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নতুন চেয়ারম্যান। পুঁজিবাজারকে পুরোপুরি আধুনিক প্রযুক্তির আওতায় আনতে চান তিনি। রিমোট লোকেশন এবং দেশ বিদেশ থেকে আমাদের এক্সপ্যাট্রিয়েট বাংলাদেশি ভাই বোনেরাও যাতে রিয়েল টাইম ট্রানজ্যাকশন করতে পারে, তার সুযোগ সুবিধা বা তার বিভিন্ন এস্টাবলিশমেন্ট স্থাপন সবকিছু মিলিয়ে আমরা একটা ইন্টিগ্রেটেড প্ল্যান করছি। পুঁজিবাজার ডিজিটাল প্ল্যাটফর্মে রূপান্তরিত হলে 24 ঘন্টায় বিনিয়োগকারীরা লেনদেন করতে পারবেন বলে জানান বিএসইসি চেয়ারম্যান। আইটির রিচ অনেক দূর, আপনি 24 ঘন্টা মানুষকে তার যে কোনো লোকেশন থেকে সুবিধা দিতে পারেন। আমরা আইটি ইনফ্রাস্ট্রাকচারে সেই কারণেই যাচ্ছি। উন্নত বিশ্বে আমরা যা দেখি যে সবাই তাদের পাম্প টপে ক্যাপিটাল মার্কেটকে নিয়ে কাজ করতে পারে, আমরা সেই জিনিসটাই নিয়ে আসতে চাচ্ছি। পুঁজিবাজারের প্রযুক্তিগত উন্নয়নে ইতিমধ্যেই আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে বিএসইসি। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বঙ্গবন্ধুর হত্যায় জিয়ার জড়িত থাকা খুনিদের স্বীকারোক্তিতে প্রমাণিত, শোক দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী। রেডিও, টেলিভিশন, পত্রিকা পোর্টালের জন্য আলাদা নিবন্ধন, অনলাইন গণমাধ্যম নীতিমালার খসড়া মন্ত্রিসভায় অনুমোদন। করোনায় আরও 33 মৃত্যু, ভ্যাকসিন দিতে আগ্রহী রাশিয়া, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপ ফের রিমান্ডে, স্বীকারোক্তিমূলক জবানবন্দি নন্দদুলালের। খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানোর আবেদন পর্যালোচনার পর সিদ্ধান্ত, জানালেন আইনমন্ত্রী। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।